এখন ক্রাইমের একটা সত্য ঘটনা শোনাবো। ঘটনাটা পাঞ্জাবের খন্না নামের একটা জায়গা, সেখানকার একটা ঘটনা। খন্নাতে বলজিৎ কৌর নামের একজন ৫৭ বছর বয়সী বিধবা ভদ্রমহিলা থাকতেন। তার একমাত্র ছেলে কানাডাতে থাকতো, সেখানে একটা ভালো চাকরি করত। তো ছেলের যখন বয়স ২৮ বছর হয়, তিনি ছেলের জন্য একটা উপযুক্ত পাত্রী খুঁজছিলেন নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে। এক আত্মীয়ার মাধ্যমে তার বাড়ি থেকে ৩০ কিলোমিটার মতো দূরে একটা ফ্যামিলির মেয়ের নাম ছিল গুরমিত কর। বয়স ছিল ২৫ বছর সেই সময়, ২০১৬ সালে। গুরজিতের সাথে গুরমিত সিং এর ধুমধাম করে বিয়ে হয়ে গেছিল। বিয়ের পরে বৌমা বাড়িতে চলে এসেছিল। ছেলে বিয়ে করার জন্য ৩ মাসের ছুটিতে এসেছিল কানাডা থেকে। বেশ কিছুদিন ভালোভাবে ছেলে, বৌমা, শাশুড়ির সময় কেটেছিল। তারপরে ছেলে আবার যেমনটা কথা ছিল যে সে চলে যাবে নিজের কাজের জায়গায়। তো সে নিজের কাজের জায়গায় চলে গেছিল, কিন্তু মা ৫৭ বছর বয়স বৃদ্ধা মহিলা, তাকে দেখাশোনা করার জন্য বৌমা ছেলের সাথে যাবে না। বিয়ের আগেই কথা হয়ে গেছিল যে ছেলে বিদেশে থাকবে, কিন্তু বৌমা শাশুড়ির কাছে ইন্ডিয়াতেই থাকবে। কারণ মহিলার আর কেউ ছিল না আত্মীয় স্বজন, একমাত্র ছেলে ছিল। মহিলা একা যেহেতু থাকবে, তো বিয়ের আগে মেয়ের বাড়িতে কথা বলে নেওয়া হয়েছিল। সেই জন্য যে বৌমা, যাকে বাড়িতে সবাই সোনি বলে ডাকতো, তো সবাই জানে যে সোনি শাশুড়ির কাছে ইন্ডিয়াতেই থাকে। সোনি সেইভাবে ইন্ডিয়াতেই থাকে। প্রত্যেক দিন সোনি হাজবেন্ডের সাথে, হাজবেন্ড ফ্রি হওয়ার পরে কল করে, তখন কথা বলে। শাশুড়ির কাছেই থাকে, সে ঘর সামলায়, রান্নাবান্না করে, শাশুড়ি যেমন বলে তেমন করে। ইতিমধ্যেই সে প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হওয়ার পরে একটা ছেলে হয়েছে। বাড়ির সবাই খুব খুশি, হাজবেন্ডও খুব খুশি। হাজবেন্ড এসেছে, নিজের বাচ্চাকে দেখেছে, ১ মাস ছুটি কাটিয়েছে, আবার চলে গেছে। হাজবেন্ড মাঝে মধ্যে ছুটিতে আসে। শাশুড়ি আর বৌমা ইন্ডিয়াতে নিজেদের যে বাড়ি আছে সেখানে থাকে। ১১ই ডিসেম্বর ২০১৭, বিয়ের ১.৫ বছর পরে শাশুড়ি পুলিশ স্টেশনে গেছিল। পুলিশ স্টেশনে গিয়ে সে জানিয়েছিল যে আমি রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, বৌমাও ঘুমিয়ে পড়েছিল রোজকার মতো। বৌমা নিজের রুমে ছিল, আমি সকালবেলায় উঠে দেখেছি বৌমা নেই বাড়িতে। তো আমি অনেক খোঁজাখুঁজি করেছি। প্রথমটায় তো ভেবেছিলাম যে আশেপাশে কোনো প্রতিবেশীর বাড়িতে গেছে হয়তো। অনেকক্ষণ যখন কাটে, বৌমা ফিরে আসে না, তখন আমি নিজে গিয়ে সব প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিয়েছি, বৌমার যে বাপের বাড়ি সেখানে খোঁজ নিয়েছি। সব জায়গায় খোঁজ নেওয়ার পরে আমি জানতে পেরেছি যে আমার বৌমা বাড়ি ছেড়ে কোথাও একটা চলে গেছে। সে কিন্তু ওই এরিয়াতে নেই। নিজের বাচ্চাকেও সঙ্গে নিয়ে যায়নি, নিজের মোবাইলটা সঙ্গে নিয়ে যায়নি। সঙ্গে নিয়ে গেছে আমাদের একটা আলমিরাতে টাকা রাখার জায়গাতে ২০ লাখ টাকা রাখা ছিল। কারণ আমাদের ঘরের কাজ হবে, ঘরটাকে আবার ভালোভাবে তৈরি করা হবে। সেই জন্য ছেলে টাকা রেখেছিল, সেই টাকাটা নিয়ে আমার বৌমা চলে গেছে। পুলিশকে জানানো হয়। পুলিশ এবার তদন্ত শুরু করেছিল। পুলিশ সব জায়গায় খোঁজাখুঁজি করে, সেই মেয়েটার বাপের বাড়িতে যায়। বাপের বাড়ির লোকজন তারাও অবাক, তারা তো কখনো জানেই না যে তাদের মেয়ে এরকম কিছুও করতে পারে। যে যার নিজের মতো নানা রকম ভাবে নানা রকম মন্তব্য করছিল। ১ সপ্তাহ মতো পরে শাশুড়ি নিজের ছেলে গুরজিতকে বলেছিল যে তোমার বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। গুরজিতের মাথায় আকাশ ভেঙে পড়ে। গুরজিতের সাথে তার স্ত্রীর সম্পর্ক বেশ ভালো ছিল। গুরজিত কখনো স্বপ্নেও ভাবতে পারে না যে তার স্ত্রী তাকে এইভাবে হঠাৎ করে ছেড়ে কোথাও একটা চলে যাবে। গুরজিত তাড়াতাড়ি ছুটি নিয়ে ইন্ডিয়ায় চলে আসে। সে নিজের মতো করে প্রচুর চেষ্টা করে নিজের স্ত্রীকে খুঁজে বের করার। কিন্তু স্ত্রীর কোথাও কোনো রকম
কোনো খবর তারা পায়নি। মা আর ছেলে মাঝে মধ্যেই কিন্তু পুলিশ স্টেশনে যাচ্ছিল, পুলিশকে গিয়ে তাগাদা দিচ্ছিল যে যে কোনোভাবেই হোক বৌমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু পুলিশ খুঁজছিল, কোনো রকম ক্লু খুঁজে পাচ্ছিল না। ইতিমধ্যেই কিন্তু পুলিশ সব রকম থানায় খবর নিয়েছিল কোথাও কোনো অজ্ঞাত পরিচয় ডেড বডির খবর আছে কিনা, কোনো হসপিটালে কোনো কেস রয়েছে কিনা, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, ওই ধরনের কোনো মহিলাকে কেউ দেখেছে কিনা। পোস্টার ছাপানো হয়, বিভিন্ন স্থানীয় নিউজ পেপারে দেখানো হয় সেই মহিলা গুরমিতের ফটো। যদি কেউ খবর দিতে পারে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে, এমনটাও বলা হয়। কোথাও কিচ্ছু জানা যায়নি। বৌমার নিখোঁজ হয়ে যাওয়া যখন ১.৫ বছর হয়ে যায়, সেই ভদ্রমহিলা মানে শাশুড়ি আবারও পুলিশ স্টেশনে যায়। পুলিশকে জিজ্ঞেস করে যে আমার বৌমা হারিয়ে গেছিল, তাকে খোঁজার কি হলো। পুলিশও কিন্তু মনে মনে ভেবেছিল যে সেই বাড়ির বৌমা নিজের ইচ্ছায় কোথাও চলে গেছে। একজন প্রাপ্তবয়স্ক মহিলা যদি নিজের ইচ্ছায় কোথাও চলে গিয়ে থাকে, তো কেউ কিন্তু চাইলেও তাকে খুঁজে পাবে না। ১.৫ বছর পর শাশুড়ি মা পুলিশকে একটা খবর দিতে গেছিল। পুলিশকে গিয়ে বলেছিল, যখন আমার ছেলের সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, তখন আমরা আশেপাশে খবর পেয়েছিলাম যে ওই মেয়েটার সাথে ওদেরই গ্রামের সত্যেন্দ্র সিং নামে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল। আমার এতদিন পরে সেই কথাটা মনে পড়েছে, আর আমার মনে হচ্ছে সত্যেন্দ্র সিং এর সাথেই আমার বৌমা সোনি কোথাও একটা পালিয়ে গেছে। পুলিশেরও মনে হয় যে হ্যাঁ, এই ব্যাপারটার তো সম্ভাবনা রয়েছে। এবার পুলিশ বিভিন্নভাবে খোঁজ খবর নেয়। খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারে হ্যাঁ, সত্যি সত্যি সত্যেন্দ্র নামের একটা ছেলের সাথে ওই বৌমা যে নিখোঁজ হয়েছে তার প্রেমের সম্পর্ক ছিল নিজের বিয়ের আগে। তবে বাড়ির লোকজন, দুই বাড়ির লোকজনই এই বিয়েতে রাজি হয়নি, বিয়েটা হয়নি। এবার কিন্তু স্থানীয় লোকজনেরা আর পুলিশ টিম সবাই ভাবছিল সত্যি সত্যি ওই মহিলা নিজের প্রেমিক সত্যেন্দ্রর সাথে পালিয়ে গেছে। এবার পুলিশ টিম যায় সত্যেন্দ্রর গ্রামে, সত্যেন্দ্রর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে। সেখানে গিয়ে দেখে সত্যেন্দ্রর বাড়িতে তালা দেওয়া। আশেপাশের লোকজনেরা বলে সত্যেন্দ্র ৩-৪ বছর ধরে বিদেশে থাকে, দুবাইতে থাকে, সে সেখানেই কাজ করে। সত্যেন্দ্ররা ৩ ভাই, ৩জনেই কিন্তু কেউ ইন্ডিয়াতে থাকে না, সবাই ইন্ডিয়ার বাইরেই থাকে। সেই জন্য তারা ইন্ডিয়াতে খুব কম আসে, তাদের বাবা মা কেউ আর বেঁচে নেই। সেই জন্য তারা খুব কম আসে, তবে যখন আসে ৩ ভাই একসাথেই আসে। এবার কিন্তু পুলিশ আরো কনফার্ম হয়ে গেছিল যে সত্যেন্দ্রই সোনিকে নিয়ে পালিয়ে গেছে। সেই জন্য তাকে কেউ আর দেখতে পায় না। যেহেতু সত্যেন্দ্র দুবাইতে থাকে, তাকে খুঁজে পাওয়া সত্যি সত্যি মুশকিল। ওই ঘটনার পর কেটেছিল ৬ মাস। ৬ মাস কাটার পরে ওই গ্রামের একজন জানিয়েছিল যে সত্যেন্দ্র আর তার ২ ভাই গ্রামে ফিরেছে। এবার পুলিশ টিম আবারও সত্যেন্দ্রকে ডেকে পাঠায়, তার জিজ্ঞাসাবাদ হয়। তাকে সমস্তটা জিজ্ঞেস করলে সেই যে মেয়েটা যে হারিয়ে গেছে তার কথাটা শোনা মাত্র সত্যেন্দ্র অবাক হয়ে যায়। সে পুলিশ টিমকে জানিয়েছিল যে ওই মেয়েটা বিয়ের থেকে ৬ মাস আগে যখন তার বিয়ে ঠিক হয়ে গেছিল, তখন থেকেই সত্যেন্দ্রর সাথে তার প্রেমিকা গুরমিতের আর কোনো রকম সম্পর্ক ছিল না। এমনকি তার প্রেমিকার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে সে কোনোদিন তাকে দেখেও নি, তার সাথে ফোন কলেও কথা বলেনি। পুলিশের কিন্তু তখনও মনে হচ্ছিল যে সত্যেন্দ্র মিথ্যা করে বানিয়ে এত ভালো ভালো কথা বলছে যাতে পুলিশ তার উপর বিশ্বাস করে। পুলিশ খুব ভালোভাবে তদন্ত করে দেখেছিল যে না, সত্যেন্দ্র ঠিক কথাই বলছে। সত্যেন্দ্রকে ক্লিন চিট দেওয়া হয়েছিল। তবে গ্রামের লোকেরা, ২ গ্রামের লোক, সত্যেন্দ্রর গ্রামের লোক আর যেটা ছিল গুরমিতের শ্বশুর বাড়ির এলাকা, সেখানকার গ্রামের লোক, সবাই একটা কথাই ভেবে ফেলেছিল
যে গুরমিত সত্যেন্দ্রর সাথেই পালিয়ে গেছে। সত্যেন্দ্র মিথ্যা কথা বলছে। সত্যি সত্যিই তাদের বিয়ের আগে যে প্রেম ছিল, এই ব্যাপারটা মেয়েটা গ্রামের সব লোকজনেদের খুব ভালোভাবেই জানা ছিল। এবার এসেছিল 2020 সাল। সেই বৌমার নিখোঁজ হয়ে যাওয়ার 3 বছর কেটে গেছিল। সেই পুলিশ স্টেশনে একজন নতুন পুলিশ অফিসার এসেছিল। সে বিভিন্ন ফাইল চেক করতে করতে এই কেসটার দিকে তার নজর পড়েছিল। এমন একটা কেস যেটা এখনো সলভ হয়নি। সে খুব ভালো করে কেসটা স্টাডি করেছিল। তারপর তার মনে হয়েছিল যে এই যে ঘটনাটা নানা রকম ভাবে তদন্ত হয়, শেষ পর্যন্ত লোকজনেরা, আশেপাশের লোকজনেরা ভেবেছে যে মহিলা নিখোঁজ হয়েছে, সে নিজের পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। প্রেমিকের যে ফোনের কল ডিটেল, সেই সময়কার কল ডিটেল, যে সময় তার প্রেমিকার বিয়ে হয়েছিল বা তার বিয়ের পরের যে সময়টুকু, সব ব্যাপারটা ইনভেস্টিগেশন করে দেখা হয় যে সত্যেন্দ্র সিং একদম সত্যি কথা বলছে। সত্যি সত্যি যখন থেকে তার প্রেমিকা সোনির বিয়ে ঠিক হয়ে গেছিল, তারপর থেকে কিন্তু সত্যেন্দ্র সিংয়ের সাথে তার একবারও ফোন কলে কথা হয়নি। একজন মানুষ যার সাথে হঠাৎ করে পালিয়ে গেল, ফোনের যুগে তারা দুজন ফোনে কথাই বলেনি, এমনটা হওয়া একদম সম্ভব না। সেই জন্য পুলিশের মনে হয়েছিল যে সত্যেন্দ্রর সাথে সেই মহিলা, সেই বাড়ির বউ পালিয়ে গেছে, এই ব্যাপারটা একদম মিথ্যা, এটা সম্ভব নয়। এবার পুলিশ যে মহিলা হারিয়ে গেছিল তার হাজবেন্ডকে ডেকে পাঠিয়েছিল, তার জিজ্ঞাসাবাদ হয়েছিল, তার সাথে নানা রকম প্রশ্ন করা হয়েছিল। সেই ছেলেটা মানে গুরজিৎ সিং পুলিশ টিমকে জানিয়েছিল যে তার সাথে তার স্ত্রীর সম্পর্ক খুব ভালো ছিল। সে যখন নিজের স্ত্রীকে ছেড়ে কানাডাতে ছিল, প্রত্যেক দিন নিয়ম করে সব কাজকর্মের পরে তারা দুজন বেশ কিছু সময় পর্যন্ত কথা বলতো। তার স্ত্রীর সাথে কথা বলে তার কখনো মনে হয়নি যে তার স্ত্রী তাকে ভালোবাসে না বা অন্য কারোর সাথে অ্যাফেয়ারে জড়িত রয়েছে, বা কখনো সে পালিয়ে যেতেও পারে। তার স্ত্রী তার মাকে দেখাশোনা করত, তার দায়িত্ব পালন করত। আরো একটা ব্যাপার, সেই যে ছেলেটা যার বউ পালিয়ে গেছিল বলে এই পর্যন্ত সবাই বলছিল, তার মা মাঝে মধ্যেই পুলিশ স্টেশনে এসেছিল খবর নিতে যে তার বউমাকে খুঁজে পাওয়া গেল কিনা। তিনি কিন্তু বলেছিলেন যে 20 লক্ষ টাকা নিয়ে নাকি তার বৌমা পালিয়ে গেছে। তবে 20 লক্ষ টাকা নিয়ে সত্যিই পালিয়ে গেছে তার কোনো রকম প্রমাণ সেই ভদ্রমহিলা দিতে পারেননি। এবার ওই যে বাড়িটা, যে বাড়িটাতে বৌমা আর শাশুড়ি নিজেদের ছোট্ট বাচ্চাকে নিয়ে থাকতো, সেই বাড়ির আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ হয়। প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করা হয় যে শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক কেমন ছিল বলে তোমাদের মনে হয়। প্রত্যেকটা প্রতিবেশী বলেছিল যে বৌমাটা ভালো ছিল, তবে শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো ছিল না। মাঝে মধ্যেই তাদের বাড়ি থেকে জোর জোর চিৎকার করে দুজনের ঝগড়ার আওয়াজ পেতাম। এমনকি শাশুড়ি মা মাঝে মধ্যে বৌমার গায়ে হাতও তুলতেন। এ ব্যাপারটা তারা লক্ষ্য করেছে। আর যেদিন বৌমা হারিয়ে গেছিল তার আগের দিন তারা কিন্তু বৌমাকে একদম স্বাভাবিক, যেমন সে প্রত্যেক দিন নিজের বাড়ির কাজ করত তেমন কাজ করেছিল, ছাদের ওপরে উঠে কাপড় চোপড় মেলেছিল। সে পালিয়ে যাবে সেটা কখনোই তারা ভাবেনি। আরো একটা বিষয় যেটা প্রতিবেশীরা জানিয়েছিল যে বৌমার একটা ছেলে হয়েছিল, ছোট্ট বাচ্চা ছেলে, যখন 6 মাসের, তখন সেই বৌমা নাকি বাচ্চাকে রেখে দিয়ে পালিয়ে গেছিল। এটাও কখনো সম্ভব হতে পারে বলে তাদের মনে হয় না, কারণ সোনি নিজের বাচ্চাকে খুব ভালোবাসতো, সব সময় নিজের সঙ্গে রাখতো, এমনকি রান্না করার সময়ও কোলে নিয়ে রান্না করতো আর খুব আদর করতো, যেটা আশেপাশের সব লোকজনেদের জানা ছিল। হঠাৎ করে সে এরকম ঘটনা ঘটাতে পারে কখনো কিন্তু
তাকে কোনো ছেলের সাথে কথা বলতেও তারা দেখেনি। সে কি করে এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারে, এ বিষয়ে তাদের সত্যি সন্দেহ ছিল। এবার যে নতুন ইনভেস্টিগেশন অফিসার এসেছিল তার মনে হয়েছিল যে সবার কাছে জিজ্ঞাসাবাদ হলো, যে মহিলা এসে থানায় প্রথম রিপোর্টটা লিখিয়েছিল মিসিং হয়ে যাওয়ার, সেই মহিলা মানে শাশুড়ি মা, মানে বলজিৎ কৌর নামের ওই মহিলা, সেই সময় যখন তাকে ডাকা হয়েছিল আবারও থানায়, তার বয়স ছিল 60 বছর। তাকে ডেকে পুলিশ আবার যখন জিজ্ঞাসাবাদ শুরু করে, তিনি প্রথমটাতেই একটু ঘাবড়ে গেছিলেন। সেই জন্য পুলিশের পুরো সন্দেহটা তার উপর আটকে গেছিল। আর ইনভেস্টিগেশন অফিসার চাইছিলেন যে কোনোভাবে এই মহিলাকে সত্যি কথা বলাতেই হবে, যা কিছু আছে এই কেসটার মধ্যে পুরো ব্যাপারটা এই মহিলা অবশ্যই জানে। কড়াভাবে যখন জিজ্ঞাসাবাদ হয় তখন পুলিশ টিমকে তিনি বলেছিলেন যে ছেলের বিয়ে দিয়েছিলেন তিনি অনেক শখ করে, ভেবেছিলেন ছেলে আর বৌমা সুখে থাকবে, কিন্তু তার বৌমা একদম ভালো মেয়ে নয়। সেই জন্য তার বৌমার উপরে খুব রাগ হতো, বৌমার সাথে তার ঝগড়া হতো প্রায়। ছেলে আর বৌমা দুজনের মধ্যে খুব ভাব ভালোবাসা, যেটা দেখে তার ভালো লাগতো না। ছেলের ওপর খুব রাগ হতো, মনে হতো বৌমা ছেলেকে পাল্টে ফেলেছে। তারই বাড়িতে তারই সাথে উঁচু আওয়াজে কথা বলতো তার বৌমা, এই ব্যাপারটাতে তার রাগ হতো আরো বেশি। সেই জন্য সেই যে শাশুড়ির তার নিজের গ্রাম হোশিয়ারপুর, সেখানে একজন ক্রিমিনাল টাইপের লোক কাশ্মীর সিং, যে ছিল এই শাশুড়ির দূর সম্পর্কের ভাই, তার সাথে কথা বলেছিল, বাড়িতে ডেকেছিল, তাকে বলেছিল যে আমার যে বৌমা, তাকে আমার একদম ভালো লাগে না, আমার ছেলে খুব ভালো, ছেলের যে বাচ্চা হয়েছে সেও ভালো, তাকে আমি মানুষ করব, কিন্তু আমি এই বৌমাকে রাস্তার কাঁটা মনে করি, একে সরিয়ে দিতে হবে যে কোনোভাবে। কাশ্মীর সিংকে তিনি মোটা অঙ্কের টাকা দেবেনও বলেছিলেন। কাশ্মীর সিং যথারীতি ঘটনার দিন ডিসেম্বর মাসের 10 তারিখে 2017 সালে সন্ধেবেলায় চলে এসেছিল। আগে থেকেই কাশ্মীর সিং মামা শ্বশুর আসবে বলে ভালো ভালো রান্না, সেই সঙ্গে পায়েস তৈরি করে রেখেছিল বৌমা। বৌমা মামা শ্বশুরকে, নিজের শাশুড়িকে খাবার দিয়েছিল। এদিকে শাশুড়ি বৌমার খাবারে মিশিয়ে দিয়েছিল অনেকটা ঘুমের ট্যাবলেট। খাওয়ার পরে বৌমা চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে। বৌমার গলা চেপে তাকে মেরে ফেলা হয়। মেরে ফেলার পরে তাদের বাড়িতেই যে উঠোন রয়েছে, যেখানে সেই শাশুড়ি মা বিভিন্ন ফুল গাছ ইত্যাদি লাগান, সেখানটা খুঁড়ে সেখানে বৌমাকে মাটির তলায় শুইয়ে চাপা দিয়ে দেওয়া হয়। তারপরে আবার ওপরটা সুন্দর করে প্লেন করে দেওয়া হয়। যখন পরের দিন পুলিশ টিম এসেছিল, পুলিশ টিম কিন্তু আলগা মাটি দেখেও ছিল, কিন্তু পুলিশের কোনো সন্দেহ হয়নি। এমনকি কিছুদিন পরে যখন ছেলে কানাডা থেকে ছুটি নিয়ে চলে এসেছিল নিজের বউয়ের নিখোঁজ হয়ে যাওয়ার খবরে, সে কিন্তু ওই উঠোনে বারবার হেঁটেছিল, ঘুরেছিল, কখনোই তার সন্দেহ হয়নি যে এই মাটির তলায় যেটার উপরে সে হাঁটছে তার নিচে তার স্ত্রী শুয়ে রয়েছে, যে স্ত্রীকে সে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। কখনোই কারো সন্দেহ হয়নি। তবে সেই ভদ্রমহিলা আরো একটা আশ্চর্য হয়ে যাওয়ার মতো ঘটনা বলেছিলেন, সেটা হচ্ছে যে যখন বৌমা হারিয়ে যাওয়ার পর 11 মাস কাটে, তখন ছেলে তাকে কল করে বলেছিল যে আমি এবারে আসছি, টাকা পয়সা নিয়ে আসছি, বাড়িতে একটু কাজ করাবো, সামনের উঠোনটা যেখানটা বারবার নোংরা হয়ে যায় তোমাকে ঠিক করতে হয়, আর ছোট বাচ্চা হাঁটছে খেলছে, তার যাতে খেলাধুলা করতে সুবিধা হয় সেই জন্য পুরো মাটিটাকে আমরা সুন্দর করে টাইলস লাগিয়ে ফেলবো, উঠোনটাতে দেখতেও ভালো লাগবে, তোমার কাজও কমে যাবে, আর বাচ্চাটার খেলতে সুবিধা হবে। এবার ভদ্রমহিলা চিন্তায় পড়ে যান। ওই উঠোনের তলায় তিনি বৌমাকে মেরে ফেলার পর পুঁতে রেখেছেন। এবার ছেলে এসে বলছে উঠোনটাকে পাকা করবে, সুন্দর করবে, তাহলে যদি খোঁড়াখুঁড়ি হয় আর ওই বডিটা বেরিয়ে আসে
সেই জন্য তিনি আবার নিজের ওই ভাই কাশ্মীর সিংকে কল করেছিলেন। কল করে তিনি তাকে সবটা জানিয়েছিলেন। কাশ্মীর সিং আবার আসে, আবার উঠোন খোঁড়া হয়। উঠোন খুঁড়ে 11 মাস পরে সেই বডির যে অবশেষ অংশটা ছিল মাটির তলায় শোয়ানো, সেটাকে বের করা হয়। জামা কাপড়গুলো নিয়ে সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়। হাড়গুলোকে একদম ছোট ছোট টুকরো করা হয়। টুকরো করার জন্য মেশিনটাও কাশ্মীর সিং নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল। এবার ওই হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে একটা ব্যাগের মধ্যে নিয়ে নেওয়া হয়। একটা কাপড়ের ব্যাগে নিয়ে সেই টুকরোগুলোকে কাশ্মীর সিং রাতারাতি ওই গ্রামের একদম শেষ দিকে একটা পরিত্যক্ত কুয়ো ছিল, যেটা কেউ কখনোই ব্যবহার করতো না, নির্জন একটা এরিয়া, লোকজন যেত না, সেখানে গিয়ে সেই হাড়ের অংশগুলো ফেলে দিয়েছিল। তারপর সেই মহিলা আবার নিশ্চিন্ত হয়ে গেছিল। ছেলে এসেছিল, ছেলে আসার পরে উঠোনটাকে পাকা করে দেওয়া হয়েছিল। আর শাশুড়ি খুব খুশি হয়েছিল যে আর কোনো দিন সে ধরা পড়বে না। কিন্তু নতুন ইনভেস্টিগেশন অফিসার আসে, আবার কেসটার উপর তার নজর পড়ে। এই সমস্ত ব্যাপারগুলো সবার সামনে এসে যায়। তারপরে সেই শাশুড়িকে পুলিশ অ্যারেস্ট করেছিল। শাশুড়ির সঙ্গে শাশুড়ির দূর সম্পর্কের ভাই কাশ্মীর সিংকেও অ্যারেস্ট করা হয়। বর্তমানে দুজনেই পাঞ্জাবের কোনো এক জেলে রয়েছে। লোয়ার কোর্টে তাদের কেসটা চলছে। গুরজিৎ সিং নিজের ছেলেকে নিজেই মানুষ করছে। তিনি কিন্তু এখনো বিশ্বাস করতে পারেন না যে তার মা তার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে। সেই জন্য ওই মাটির উঠোনে সে বারবার হেঁটেছে, কিন্তু কখনোই মনে হয়নি যে তার স্ত্রী ওই উঠোনে মাটির তলায় শুয়ে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন আমার এই সত্য ঘটনা, সেগুলো কমেন্টে জানাবার চেষ্টা করবেন।